নমস্কার। আজকে আমরা এসেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে শেষ সশস্ত্র বিপ্লব মানে নৌবাহিনীর যে বিদ্রোহ, সেখানে ওই যে বিদ্রোহ করেছিলেন বলাইচাঁদ দত্ত, তার বাড়ি হচ্ছে বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার মেরাল গ্রামেতে, সম্ভবত রায়না 1 ব্লকের অন্তর্গত। তো মেরাল গ্রামেতে আমরা জানতাম না, মানে আমরা জানতে পেরেছি যে নৌসেনা যিনি সূচনা করেছিলেন নৌ বিদ্রোহের, সেই নৌ বিদ্রোহের যে নায়ক বলাইচাঁদ দত্ত, তার জন্ম হয়েছিল এখানে মাত্র 18 বছর বয়সে। 1923 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং মাত্র 18 বছর বয়সে নৌসেনাতে তিনি যোগ দেন এবং 22 বছর বয়সে তিনি ওই নৌবাহিনী থেকে ছাঁটাই হন নৌ বিদ্রোহ করার কারণে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের শেষ সশস্ত্র বিপ্লব হচ্ছে নৌবাহিনীর বিদ্রোহ, যা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামকে অনেকখানি ত্বরান্বিত করেছিল, এটা আমরা জানি। তো 23 বছর বয়সে সেনা থেকে ছাঁটাই হওয়ার পরে কিন্তু আজাদ হিন্দ বাহিনীর সেনাদের মতো তিনি উপেক্ষিত ছিলেন, কোনো চাকরি পাননি। কিন্তু পাকিস্তানে যারা ফিরে গিয়েছিলেন তারা কিন্তু পুনর্বহাল হয়েছিলেন চাকরিতে। ভারতবর্ষের স্বাধীন যে সরকার, নেহেরু সরকার কিন্তু কোনো চাকরি দেয়নি আজাদ হিন্দ বাহিনীর কোনো সৈনিককে, এবং সেই সঙ্গে কোনো চাকরি দেয়নি এই নৌসেনার এই মানুষদেরকে। যার ফলে বলাইচাঁদ দত্ত শেষ জীবনটা মুম্বাইতে একটা বিজ্ঞাপন সংস্থায়, একটা বাণিজ্যিক সংস্থায় চাকরি নিয়েছিলেন এবং চলে গিয়েছিলেন সেখানে। তো আমরা এটা জানতে পারি শ্রদ্ধেয় স্বপন সেন মহাশয়ের কাছে এবং আরও অন্যান্য পোস্টগুলো থেকে। আমরা এসেছি পূর্ব বর্ধমান জেলার মেরাল গ্রামেতে। শেষ পর্যন্ত উনি শান্তিনিকেতনে অনুসূয়া মজুমদার, এক পাঞ্জাবি ছাত্রী আর কি, তার সাথে বিয়ে থা করে সংসার পাতেন। এখন ওরা সম্ভবত কলকাতার দিকে থাকেন, কিছুজন থাকেন বর্ধমানে। আমরা এসেছি ওনার জন্মভিটে পূর্ব বর্ধমান জেলার মেরাল গ্রামেতে, আপনাদের দেখাচ্ছি। এই যে এগুলো রয়েছে, পুরনো বাড়ি রয়েছে এইদিকে, আর সেই সঙ্গে এইদিকে একটা বাগানের মতো রয়েছে দেখলাম, সুন্দর একটি মাটি চালা ঘরের মতো করা রয়েছে। সেই সাথে ঠিক বাঁ দিকে রয়েছে একটি দুর্গা পুজো হয়, এখানে দুর্গা ঠাকুর রয়েছে। সেটা ওনাদের জমির পরিমাণ এখন প্রায় 28 বিঘের মতো। এখানে মানুষ নিযুক্ত করা রয়েছে, তাঁরা এই সমস্ত কিছু করেন। হ্যাঁ, এটা সম্ভবত যেটা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত, সেটা হচ্ছে যে 200 বছর আগের পুরনো এই মন্দিরটা না, এই পুজো। এবং এই আর মাটির বাড়ি ছিল, সেটা ভেঙে টেঙে আবার নতুন করে সংস্কার করা হয়েছে। তো 28 বিঘে জমি এনাদের, মানুষ নিযুক্ত করা আছে, তারা এই সেবা টেবা দেয় এবং দুর্গাপুজোর সমস্ত খরচ খরচা তারা বলাইচাঁদ দত্তের বাড়ির তাদের ধন সম্পত্তি থেকে রক্ষণাবেক্ষণ হয় সমস্ত কিছু। এটা সম্পূর্ণ তার ভিটে, এই যে গাছপালা বা এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে বকুল গাছ রয়েছে, পুরনো বাড়ি রয়েছে। সামনে নিয়ে যাবে একটা ধ্বংসস্তূপ পড়ে আছে, ওটা ছিল বৈঠকখানা। আগেতে ওটা বৈঠকখানা ছিল বলে আমরা জানতে পারলাম, একজন প্রতিবেশী এসেছিলেন। এই যে কিছু দেখতে পাওয়া যাচ্ছে, এটা ছিল বৈঠকখানা যেটা দেখতে পাচ্ছেন এখন। হ্যাঁ, তো একটি জায়গা দিয়ে ঘোরা ক্যামেরাটা। এখানে কিছু বাড়ি দেখা যাচ্ছে, ভিতরের দিকে রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের একটি ছবি আছে। এখানে একটি ছবি ছিল বলাইচাঁদ দত্তের, সেটি এখন নেই। আমরা পোস্টের সঙ্গে দিতে পারবো, একটি ছবি রয়েছে, আমরা পেয়েছি কাছাকাছি। প্রতিবেশীদের কাছে জানতে পারলাম যে দুর্গাপুজোর দিকে ওই যে সে সময়টা হয় আর কি। এই একটি ভগ্নস্তূপ, এখানেও পুরনো বাড়ি ছিল, বুঝতে পারা যাচ্ছে যে ওঠার যে সিঁড়িটা রয়েছে। যেটুকু জানা যায় যে প্রতিবেশীরা বলছেন দুর্গাপুজোর সময় ওনারা একদিনের জন্য হয়তো আসেন, হয় অষ্টমী নয় নবমীটা পড়া এই সময়টা, অষ্টমী নবমীর দিকে ওনারা আসেন, এবং সেই সময় একমাত্র ওই বছরের ওই দিনটাতেই ওনারা আসেন, একবেলা দুবেলার জন্য, আবার দুদিন থেকে ফিরে যান হয়তো। এই হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে শেষ সশস্ত্র যে বিপ্লব, নৌসেনার বিদ্রোহ, এবং সেই নৌবাহিনীর বিদ্রোহের সূচনা করেছিলেন যিনি, সেই মানুষ বলাইচাঁদ দত্ত। প্রায় উপেক্ষিত, আমরা চিনতাম না, জানতাম না, বর্ধমানের মানুষ হয়েও। ভালো লাগছে এখানে এসে, তার পবিত্র জন্মভিটে এখানে। আমি ছিলাম অমিত, আমার সঙ্গে ক্যামেরায় ছিল সৌরভ। নমস্কার।